হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি উপন্যাস নিয়ে। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও অ্যান্ড জুলিয়েট। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের কোন কোন বিষয়গুলো আরও ফোকাস দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। এতে আমাদের সুবিধা হবে কি, আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা সে অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি রোমিও অ্যান্ড জুলিয়েট। ইতালি দেশের এক সুন্দর শহর ভেরোনা, প্রাচীনত্ব আর ঐতিহ্যপূর্ণ। রাজা ছাড়াও এ দেশে রয়েছে আরও দুটি অভিজাত পরিবার। ধন সম্পত্তি আর ক্ষমতার দিক দিয়ে রাজার চেয়ে তারা কোনো অংশে কম নয়। এ দুটি বংশের একটি ক্যাপুলেট, অন্যটি মন্টেগু। বংশ দুটি ধনী ও অভিজাত হলেও তাদের মধ্যে রয়েছে চিরকালীন শত্রুতা। এই শত্রুতা যে কবে শুরু হয়েছিল তা সবার অজানা। উভয়ের সম্পর্কটা ঠিক সাপে নেউলের মতো। উভয় পরিবারের সদস্যদের বিশ্বাস ও শত্রুতার শেষ নেই। আবহমান কাল ধরে তা চলবে। উভয় পরিবারের শত্রুতার প্রভাব তাদের চাকর বাকরদের মধ্যেও পড়েছে। রাস্তাঘাটে যখনই যেখানে দেখা হয়, কোনো না কোনো অজুহাতে একে অপরের সাথে ঝগড়া বাঁধায়, মারামারি করে, যার পরিসমাপ্তি হয় রক্তপাতে। একদিন সাত সকালে ক্যাপুলেট পরিবারের দুই চাকর স্যামসন আর গ্রেগরি এসে হাজির হলো শহরের এক জনবহুল ব্যস্ত এলাকায়। তাদের উদ্দেশ্য মন্টেগু পরিবারের চাকরদের সাথে ঝগড়া বাঁধানো। বিরক্তি মেশানো স্বরে গ্রেগরিকে বলল স্যামসন, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি গ্রেগরি, এভাবে প্রতিদিন কয়লার বোঝা বইতে পারবো না আমি। ঠিকই বলছিস, বলল গ্রেগরি। ও কাজ করলে সবাই আমাদের কয়লা খনির কুলি কামিন বলবে। গলাটা সামান্য চড়িয়ে বলল স্যামসন, দেখ গ্রেগরি, তুই কিন্তু ভুলে যাস না আমি বেজায় রাগী। রাগ হলেই আমি তলোয়ার বের করি। যা যা, তোর আবার রাগ আছে নাকি? স্যামসনকে ইচ্ছে করে তাতিয়ে বলল গ্রেগরি। দেখ গ্রেগরি, ভালো হচ্ছে না কিন্তু, খেকিয়ে বলল স্যামসন। জানিস, মন্টেগুদের বাড়ির একটা কুকুর আজ আমার মেজাজ বিগড়ে দিয়েছে। জবাবে কি যেন বলতে চাচ্ছিল গ্রেগরি। এমন সময় তার চোখে পড়ল মন্টেগু বাড়ির দুজন বয়স্ক চাকর আব্রাহাম আর বালথাজার তাদের দিকে এগিয়ে আসছে। ওরে স্যামসন, মন্টেগু বাড়ির ধেড়ে চাকর দুটো এদিকেই আসছে, নে এবার তোর তলোয়ার বের কর, বলল গ্রেগরি। একটু ভেবে নিয়ে স্যামসন বলল, না রে, আগে ওদেরই শুরু করতে দে, তাহলে আইন আমাদের পক্ষে থাকবে। বেশ, তাই হবে, বলল গ্রেগরি। চল আমরা ওদের পাশ কাটিয়ে চলে যাই। যেতে যেতে আমি কিন্তু বারবার ভ্রু কুঁচকিয়ে একচুক বুঝে ওদের ভেবাবো। ওতে কোনো কাজ হবে না, বলল স্যামসন, বরঞ্চ ওদের দিকে আমি বুড়ো আঙ্গুল নাচাবো, দেখবি ঠিক কাজ হবে। তাদের উদ্দেশ্য করে বুড়ো আঙ্গুল নাচানো দেখে মন্টেগুদের একজন বয়স্ক চাকর আব্রাহাম এগিয়ে এসে বলল, ও হে ছোকরা, তুমি আমাদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছ? বেশ করেছি, দেখাবোই তো, গলা ছড়িয়ে বলল স্যামসন। ঠিক তখনই তাকে পেছন থেকে চিমটি কাটলো গ্রেগরি। চিমটি খেয়েই সুর পাল্টে বলল স্যামসন, না, ঠিক তোমাদের নয়, আমি এমনি বুড়ি আঙ্গুল নাচাচ্ছি। গ্রেগরি জানতে চাইল, তোমরা কি আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চাও? ঝগড়া তোমাদের সাথে? অবাক হয়ে বলল আব্রাহাম। বলা নেই কওয়া নেই, ও হেতুক ঝগড়া করতে কেন যাব? এগুয়ের মতো বলল স্যামসন। ধরো ভুলবশতই তোমরা ঝগড়া করতে চাইছো আমাদের সাথে, তাহলে কিন্তু ছেড়ে দেব না তোমাদের। আমরাও জানি কিভাবে বিবাদে বাঁধতে হয়, পরিহাসের সুরে বলল আব্রাহাম। আমার মতো বলছো কেন? আমার চেয়ে বেশি জানো বোধ হয়।
কানে কানে স্যামসনকে বলল গ্রেগরি, ওকে বলে দে, তোমার চেয়ে ভালো জানি। ঠিক বলেছিস, বলেই নির্বোধের মতো আঙ্গুল নাচাতে নাচাতে বলল স্যামসন, তোমাদের চেয়ে ভালো জানি কি করে ঝগড়া বাঁধাতে হয়। রাস্তার দিকে চোখ পড়তেই চাপা সরে বলল গ্রেগরি, এই রে সেরেছে, মন্টেগু বাড়ির কর্তার ভাইপো সেনর ভ্যানভুলিও এদিকেই আসছেন। এতক্ষণে রেগে গিয়ে বলল আব্রাহাম, ওহে মিথ্যাবাদী ছোকরা, আমার সাথে ঝগড়া করার মরদ নেই তোমার। কথা শুনে রেগে ফুঁসে উঠে বলল স্যামসন, দাঁড়াও, আমাকে মিথ্যাবাদী বলার মজা দেখাচ্ছি তোমায়। বলেই খাপ থেকে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ল আব্রাহামের উপর। আত্মরক্ষার জন্য আব্রাহাম বাধ্য হলো তলোয়ার বের করতে। ওদিকে স্যামসনের দেখা দেখি গ্রেগরিও তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল বালথাজের উপর। ওদের এভাবে লড়াই করতে দেখে ছুটে এলেন সেনর ভ্যানভুলিও। নিজে তলোয়ার বের করে ওদের থামাতে থামাতে বললেন, ওরে গাধার দল, কি করছিস তা জানিস তোরা? ফেলে দে তলোয়ার, থামা তোদের লড়াই। ঠিক সে সময় ক্যাপুলেট গিন্নির ভাইপো টিবল্ট এসে হাজির সেখানে। ভ্যানভুলিওকে দেখে সে বলল, কি হে ভ্যানভুলিও, এইসব ছোট লোকের চাকর বাকরদের ব্যাপারে তুমি আবার নাক গলিয়েছ কেন? লড়াই ইচ্ছে হলে আমার সাথে লড়ো, বের করো তোমার তলোয়ার, চিরদিনের মতো তোমাদের স্বাদ মিটিয়ে দেব। বলেই তলোয়ার হাতে টিবল্ট ছুটে এলো ভ্যানভুলিওর দিকে। ভ্যানভুলিও জবাব দিলেন, তুমি ভুল করছো টিবল্ট, আমি ওদের মধ্যে মিটমাট করার চেষ্টা করছি। কি বললে? খোলা তলোয়ার হাতে শান্তি রক্ষা? হেসে উঠে বলল টিবল্ট, শুনে রাখো মন্টেগু, পরিবারের সবাই আমি চরম ঘৃণা করি। তোমরা শিয়াল কুকুরের চেয়েও হীন। নাও এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলেই খোলা তলোয়ার হাতে ভ্যানভুলিওর উপর ঝাঁপিয়ে পড়ল টিবল্ট। এবার শুরু হয়ে গেল লড়াই। খোলা রাস্তার উপর ক্যাপুলেট আর মন্টেগু পরিবারের 2 সদস্য ও 2 জোড়া চাকর নিজেদের মধ্যে লড়াইয়ে মেতে উঠল। হ্যাঁ, নিমিষের মধ্যেই রটে গেল ক্যাপুলেট আর মন্টেগুর ফের শুরু করেছে নিজেদের মধ্যে লড়াই। খবর পেয়ে একজন শান্তিরক্ষক তার কয়েকজন কর্মচারীকে সাথে নিয়ে সেখানে এলেন। দাঙ্গাবাজদের নিরস্ত করতে কয়েকজন স্থানীয় নাগরিকও সেখানে গেলেন অস্ত্র হাতে। নাগরিকদের উদ্দেশ্য করে শান্তিরক্ষক বললেন, ধর বেটাদের, মেরে শেষ করে দে সবটাকে। এমন শিক্ষা দিবি যাতে চিরকালের জন্য ওদের মারামারি শোক মিটে যায়। মন্টেগু আর ক্যাপুলেট 2 পক্ষই নিপাত যাক বলে সমস্বরে চেঁচিয়ে উঠল নাগরিকরা। দাঙ্গাবাজ 2 পক্ষকে কেন্দ্র করে ধীরে ধীরে জমে উঠল লোকের ভিড়। হই হট্টগোল আর চিৎকার চেঁচামেচি। মারামারির খবর পেয়ে ক্যাপুলেটদের বুড়ো কর্তা স্ত্রীকে নিয়ে হাজির হলেন সেখানে। গোলমাল দেখে স্ত্রীকে বললেন, শয়তানগুলো বুঝি আবার মারামারি শুরু করেছে। যাও তো, কাউকে বাড়ি পাঠিয়ে আমার তলোয়ারগুলি নিয়ে আসতে বলো, তারপর দেখাচ্ছি ওদের মজা। বুড়ো কর্তার স্ত্রী বললেন, তুমি বুড়ো মানুষ, তলোয়ার দিয়ে কি করবে? তার চেয়ে বরং সেই ঠ্যাঙ্গোটা পাঠিয়ে দেই, যাতে ভর দিয়ে তুমি চলাফেরা করো। না না, ঠ্যাঙ্গোতে হবে না, তলোয়ারই চেয়ে আমার। দেখছো না, বুড়ো মন্টেগু তার স্ত্রীকে নিয়ে এসেছে, ওরও হাতে রয়েছে তলোয়ার। ক্যাপুলেটদের বুড়ো কর্তাকে দেখা মাত্রই হেঁকে উঠলেন মন্টেগুদের বুড়ো কর্তা। এই বদমাইশ ক্যাপুলেট, যদি বাঁচতে চাস তো ওইখানেই দাঁড়িয়ে থাক, মোটেই বাধা দিবি না আমার কাজে। স্বামীর সাথে তাল মিলিয়ে মন্টেগু গিন্নিও বলে উঠলেন, সাবধান করে দিচ্ছি তোদের, আর এক পাও এগোবি না। এবার ঝগড়া শুরু হয়ে গেল দুপক্ষের বুড়ো বুড়িদের মাঝে। সে সময় ভেরুনার রাজা এসকেলাস তার সভাসদদের নিয়ে সে পথ দিয়েই যাচ্ছিলেন। গন্ডগোল আর চিৎকার চেঁচামেচি শুনে ঘোড়া থামিয়ে তিনি সেখানে দাঁড়ালেন। তারপর দাঙ্গাবাজদের উদ্দেশ্য করে বললেন, আবার তোমরা রাস্তায় দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়েছ? ভালো চাও তো সবাই হাত থেকে তলোয়ার ফেলে দাও। রাজার আদেশে সবাই তলোয়ার ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর মন্টেগু আর ক্যাপুলেট 2 বুড়োর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রাজা বললেন, আপনারা দুজনেই বয়স্ক লোক,
কোথায় আপনারা থামাবেন তা নয়, তলোয়ার হাতে দুজনেই ছুটে এসেছেন। এই নিয়ে পরপর 3বার এরূপ কাণ্ড ঘটল এই শহরে। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এরূপ কাণ্ড ঘটলে আমি বাধ্য হব আপনাদের সবার প্রাণদণ্ড দিতে। যান, হাতের তলোয়ার ফেলে নিজ নিজ কাজে চলে যান। এরপর ক্যাপুলেটকে উদ্দেশ্য করে বললেন, আপনি চলুন আমার সাথে। আর হ্যাঁ মন্টেগু, আপনি আজ দুপুরে বিচার সভায় যাবেন। আমার যা বলার সেখানেই বলবো। বলেই সঙ্গী সাথীদের নিয়ে ঘোড়াছুটেই চলে গেলেন রাজা। মন্টেগু, তার স্ত্রী আর সেনর ব্যান ভুলিও তাদের আর সবাই চলে গেলেন সেখান থেকে। সবাই চলে যাবার পর মন্টেগু পরিবারের বুড়ো কর্তা জিজ্ঞেস করলেন তার ভাইপোকে, আচ্ছা বলতো কি হয়েছিল? কে আবার নতুন করে ঝগড়াটা বাঁধালো? কাকার প্রশ্নের জবাবে সেনর বেনভুলিও বললেন, সে সময় আমি এপথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দু বাড়ির কয়েকজন চাকর তলোয়ার নিয়ে লড়াই করছে। আমি ওদের ছাড়াতে গেছি, এমন সময় কোথা থেকে খবর পেয়ে টিবল্ট এসে হাজির সেখানে। টিবল্টের হাত থেকে রক্ষা পাবার জন্য বাধ্য হয়ে আমাকেও তলোয়ার বের করতে হয়। এরপরেই শুরু হয় বেজায় লড়াই। ভাগ্যিস সে সময় এপথ দিয়ে আসছিলেন রাজামশাই, তিনি সাবধান করে দিলেন সবাইকে, নইলে দেখতে পেতেন 2-4টে লাশ রাস্তায় গড়াগড়ি দিচ্ছিল। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, রোমিও ছিল না সেখানে, বললেন মন্টেগু গিন্নি। তুমি জানো এখন সে কোথায়? বেনভুলিও বললেন, আমার মনটা ভরাক্রান্ত ছিল। খুব সকালে সূর্য ওঠার আগেই আমি বেরিয়েছিলাম পথে, হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শহরের পশ্চিম অঞ্চলে। তখন সেখানে একটা গাছের নিচে পায়চারি করছে রোমিও। আমাকে দেখে পা চালিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ল সে। সে সময় নিজের চিন্তা ভাবনা নিয়ে বিব্রত ছিলাম আমি, তাই ওকে আর ডাকিনি। শুনতে পেলাম রোমিওকে নাকি প্রায়ই বনে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। বৃদ্ধ মন্টেগুর একমাত্র ছেলে রোমিও। সে একজন সুন্দর সুপুরুষ স্বাস্থ্যবান যুবক। সে শুধু সুন্দরই নয়, আচার আচরণেও খুব ভদ্র। তার মতো সাহসী বীর সে অঞ্চলে খুব কমই আছে। এক কথায় সে একজন আদর্শ তরুণ। বেশ কদিন ধরেই মন খারাপ রোমিওর। এর কারণ এক রূপসী যুবতী, নাম রোজালিন। রোমিও চায় তাকে বিয়ে করতে, কিন্তু রোজালিন মোটেও খুশি নয় তার উপর। বেশ কিছুদিন ধরে রোজালিন না আসায় রোমিও মন এতই খারাপ যে বন্ধুবান্ধবদের সাথে পর্যন্ত দেখা করতে চাচ্ছে না। সে পাগলের মতো শুধু বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তার দুজন অন্তরঙ্গ বন্ধুর মধ্যে একজন মন্টেগু, কর্তার ভাইপো সেনর বেনভুলিও, অপরজন রাজার আত্মীয় মার্কুলিসও। দাঙ্গা বন্ধ হবার পর রোমিওকে খুঁজতে খুঁজতে তারা এসে হাজির হলো সেই গভীর জঙ্গলে। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখতে পেল রোমিওকে। যার জন্য রোমিওর এই অবস্থা, সেই রোজালিনকে নিয়েও হাসি ঠাট্টা করলো তারা। কিন্তু তাতে দমে না গিয়ে বন্ধুদের অনুনয় করে বলল রোমিও, ভাই যেভাবেই হোক তোরা ব্যবস্থা করে দে, যাতে অন্তত একবার তার দেখা পাই ভাই। অরণ্য থেকে বেরিয়ে এসে তখন তারা রাস্তায় কথাবার্তা বলছিল। সে সময় একজন লোক এসে একটা কাগজ মেলে ধরলো তাদের সামনে। কাগজটা আর কিছু নয়, একটা তালিকা। তারা পড়ে দেখলো ওতে রয়েছে ভেরুনার সব সম্ভ্রান্ত বংশের নারী পুরুষদের নাম, বাদ গেছে শুধু মন্টেগু পরিবারের। যে লোকটা কাগজ নিয়ে এসেছিল সে ক্যাপুলেটদের বাড়ির চাকর, সম্পূর্ণ নিরক্ষর। কাগজে কি লেখা আছে তা সে জানে না। ক্যাপুলেট বাড়ির কর্তা গিন্নিরও জানা নেই সেটা। তারা ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলছেন, এতে যাদের যাদের নাম লেখা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে আসবি। তাদের বিনীতভাবে বলবি তারা যেন আজ রাতে আমাদের বাড়িতে নৈশভোজনের আসরে যোগ দেন। সেই সাথে নাচ গানের ব্যবস্থার কথাটাও বলে আসবি। তাই হবে কর্তা, বলে কাগজখানা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে সে। সে যে সম্পূর্ণ নিরক্ষর এ কথাটা লজ্জায় জানাতে পারেনি মনিবকে। কাজেই রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকে দিয়েই কাগজটা পড়িয়ে নিচ্ছে। ক্যাপুলেটদের সাথে মন্টেগুদের চিরকালীন রেশারেশির ব্যাপারটা জানতে চাকরটি, কিন্তু রোমিও তার দু বন্ধুকে জানতো না। সে
জানলে কখনোই সে কাগজটি তাদের পড়তে দিত না। তালিকায় চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল রোমিও, আরে এই যে দেখছি চাঁদের হাট, বসাবার ব্যবস্থা হয়েছে। শহরের সম্ভ্রান্ত বংশ, স্ত্রী পুরুষ কেউ বাদ নেই এতে। লোকটিকে কাগজটা ফিরিয়ে দিয়ে রোমিও বলল, তা ভাই এদের কোথায় নিয়ে যাবার ব্যবস্থা হয়েছে? লোকটি উত্তর দিল, আজ্ঞে হুজুর, উপরে। কি বললে? উপরে? তা সে জায়গাটা কোথায়? জানতে চাইল রোমিও। আগে রাতের বেলা তাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করা হয়েছে এদের সবাইকে। কর্তা বলছে নাচ গানের ব্যবস্থাও করা হয়েছে, উত্তর দিল লোকটি। তা তোমার মনিবটি কে বাপু? জানতে চাইল রোমিও। ক্যাপুলেটদের বুড়ো কর্তাই আমার মনিব, বলল লোকটি। তবে আপনি যদি বন্টেকুদের কেউ না হন তাহলে অনায়াসে সেখানে যেতে পারেন বন্ধুদের নিয়ে, সেখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করেন। আচ্ছা হুজুর, তাহলে আসি, বলে চলে গেল লোকটি।